ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করি। নিশ্চয়ই শেয়ার মেটেরিয়ালটা দেখা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে একটা এয়ারপোর্টের পেভমেন্ট কিভাবে পিসিএন দিয়ে লিখে সেটার একটা এক্সাম্পল দেখছিলাম, এবং বলছিলাম ইঞ্জিনিয়ারদের কাজ হলো যে প্লেনগুলি বানায় ম্যানুফ্যাকচারাররা এসিএন নাম্বার দিয়ে দেয়। এসিএন মানে হলো এয়ারক্রাফট ক্লাসিফিকেশন নাম্বার, আর পিসিএন হলো গিয়ে পেভমেন্ট ক্লাসিফিকেশন নাম্বার। এই এই যে, হ্যাঁ, এই জায়গায় আছে। এসিএন মানে হলো এয়ারক্রাফট ক্লাসিফিকেশন নাম্বার, পিসিএন মানে হলো পেভমেন্ট ক্লাসিফিকেশন নাম্বার। সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ পেভমেন্ট ডিজাইন করার সময় কোন প্লেনটা এখান নোয়াখালী মসজিদের মিনার এত লাইট হচ্ছে, এরপর ইমাম সাহেব কয় লাইট পাঠাচ্ছে বন্ধ দুই করে, তিনটা কি লাইট হচ্ছে। বাকি বিল্লাহ বাকি বিল্লাহ। তো তো তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে কোনটা ফ্লেক্সিবল, কোনটা রিজিড, এটা কিভাবে বুঝবে পাইলট? পাইলট কিন্তু নামার আগে জানতে হবে যে তার এয়ারক্রাফটের যে নাম্বার তার সাথে পিসিএন নাম্বারটা মিলছে কিনা। পিসিএন নাম্বারটা একটু বেশি হইতে হবে, সমান অথবা একটু বেশি হতে হবে। এটা ছিল লাস্ট ক্লাসে আমাদের, এবং কিছু উদাহরণও দিছিলাম যে আমি আমাদের। বাইরে তো সেই হিসাবে তো আমরা আজকে দেখব যে কম্পোনেন্ট অফ এয়ারপোর্ট। কম্পোনেন্ট অফ এয়ারপোর্ট। আচ্ছা, তোমরা কিভাবে ঢুকছো? তোমরা কি নিউমেরিক ভ্যালু দিয়ে ঢুকছো? হ্যাঁ। সরি স্যার, হুম। সরি স্যার, সরি। সরি বলে লাভ কি রে ভাই? আমি তো ফ্লোর ধরে রাখতে পারতেছি না। এনিওয়ে, তো এগুলি হলো ট্যাক্সিওয়ে, এটা হলো টার্মিনাল। তো এটা হলো, তাহলে টার্মিনাল থেকে যাওয়া আসা করবে লিংক রাস্তাগুলিকে বলা হলো গিয়ে ট্যাক্সিওয়ে। এটা হলো রানওয়ে। রানওয়ের দুইটা মাথা আছে। একটা হলো গিয়ে ডিপারচার। ডিপারচার মানে এখান থেকে দৌড় দিয়ে চলে যাবে, এটাকে বলা টেক অফ। আর আরেকটা হলো প্লেন আসবে, এটা হলো গিয়ে অ্যারাইভেল। তো অ্যারাইভেল আসলে টার্মিনালে গিয়ে যাত্রী আনলোড করবে। আর যদি ডিপারচার হয় তাহলে টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ট্যাক্সিওয়ে দিয়ে চলে যাবে। ট্যাক্সিওয়ে অনেক ধরনের হয়। এটা হলো গিয়ে, দেখো 11 নম্বরটা কি লিখছে, হোল্ডিং পজিশন। দেখো ট্যাক্সিওয়ের মধ্যে এই জায়গাটার মধ্যে আর একটু ডিটেল দেখাচ্ছে। ডিটেলটা হলো গিয়ে, এটা হলো হোল্ডিং পজিশন। হোল্ডিং পজিশন তার মানে এখানে এসে প্লেনটা দাঁড়ায়, যাতে করে কেউ যদি উঠানামা করে তাকে গিভ ওয়ে করে।
অর্থাৎ তুমি উঠানামা করবা, সেই জন্য আমি সেফ জায়গায় দাঁড়ায় থাকবো। তাইলে তোমরা যদি আঁকতে দেই হোল্ডিং পজিশন, গতবার দিছিলাম, এই জায়গায় একটা দাগ দিয়ে দিবা এবং নাম দিবা এটা হলো হোল্ডিং পজিশন। এবং এটা হলো কালোটা হলো রানওয়ে, আর এগুলি হলো ট্যাক্সিওয়ে। ট্যাক্সিওয়ের এটা হলো 90 ডিগ্রি, আর এগুলি হলো ডায়াগোনাল। এইটা সুবিধা হলো এদিক থেকে যদি কোনো প্লেন আসে, খুব তাড়াতাড়ি হাই স্পিডে রানওয়েটাকে ক্লিয়ার করে দিতে পারে। আর এদিক থেকে যদি আসে, এক এক সময় বাতাসের দিক দিকের উপর ডিপেন্ড করে এটা পরিবর্তন করে, তখন এই জায়গা থেকে বের হয়ে যেতে পারে। তবে খেয়াল রাখবা, ছোট প্লেনের ছোট দৌড় দরকার হয়, থামতেও কম জায়গা লাগে, উঠতেও কম জায়গা লাগে। কিন্তু প্লেনটা যদি অনেক বড় হয় তাহলে শেষ মাথায় আসতে হয়, এটা খেয়াল রেখো। তাহলে কয়টা জিনিস শিখলাম? আমরা শিখলাম একটা একটা এয়ারপোর্টের মেইন হলো রানওয়ে, ট্যাক্সিওয়ে, এটা হলো হাই স্পিড ট্যাক্সিওয়ে, এগুলি হলো হোল্ডিং পজিশন, এটাও হলো গিয়ে বড় আরেকটা হোল্ডিং পজিশন। কোন কোন জায়গায় বরফ যদি পড়ে, এই যে ডি আইসিং এরিয়া, 2 নম্বরটা হলো ডি আইসিং এরিয়া। এই জায়গাটার মধ্যে আহ, আহ, তুমি দাঁড়ালে পরে আহ, এখানে কিছু গাড়ি থাকে, গাড়ি তোমাকে উপরের বরফগুলিকে গলায় দিবে স্প্রে দিয়ে আর কি, তারপরে তুমি ঢুকবা। এটাও এক ধরনের হোল্ডিং পজিশন। কিন্তু যদি সময় বেশি লাগে তখন ট্যাক্সিওয়েটা ছেড়ে সাইডে চলে যায়, তখন অন্য প্লেন যেন যাওয়া আসা করতে পারে আর কি। হুম। তারপরে আর কি থাকবে? টার্মিনাল শুনে ফেলছো। এখন এই জায়গায় যে প্লেনটা এসে নামলো এটাকে বলা হয় অ্যাপ্রন, এটাকে বলা হয় অ্যাপ্রন। এবং কিছু কিছু আছে, যেমন এই জায়গা হলো গিয়ে প্লেনটা আজকে আর কোনো আইসে আর কোনো সার্ভিস নাই, আগামীকাল আছে, তাহলে স্ট্যান্ডে চলে যাবে, এটা হলো পার্কিং। আর এটা হলো অ্যাপ্রন, অ্যাপ্রন মানে হলো টার্মিনালের সাথে যোগসূত্র থাকবে, এখানেও থামবে। এই থামা পার্মানেন্ট থামা না, এটা হলো যাত্রী উঠানামার জন্য। তারপরে হলো এটা হলো না, আমি এখানে রেস্ট নিব ওভারনাইট, তাহলে এটা হলো একটা পার্কিং এরিয়া। এরকম সিমিলারলি এরকমও পার্কিং এরিয়া থাকতে পারে, প্যাসেঞ্জার টার্মিনালও থাকতে পারে। একটু কাইন্ডলি মিউট করে রাখবে ভাই, আর ভাল লাগে না এত। আনমোড হয়ে গেলে লিড করে দেন ওদেরকে। আমি দিব, আমি ভাবতেছি হ্যাঁ, বের করে দিব। ওই লিড করে দিন করে, ঠিক আছে। এত ক্যাজুয়াল হলে মানে ক্লাসটা কি মনে করছি ইট বিছায় চলে যাওয়ার মতন? নিজেকে কি মনে করো আমি জানি না। অ্যাডাল্ট মানে কি? তার মানে অ্যাডাল্ট হয় নাই এখনো, অত্যন্ত দুর্ভাগ্য। এনিওয়ে, যেটা বলছিলাম, এরপরে তাহলে অ্যান্সিলারি কিছু, অ্যান্সিলারি মানে পারিপার্শ্বিক আরো কিছু থাকতে পারে, যেমন ধরো খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ, অথবা একটা টাওয়ার থাকবে। টাওয়ার মানে হলো যেখানে প্লেন উঠানামা করবে, কনফ্লিক্ট যেন না হয়, কেউ না কেউ গাইড করতে হবে, তো একটু উঁচু জায়গা, এটাকে বলা হয় টাওয়ার। ফ্রেট মানে এখানে যদি যাত্রী উঠানামা করে, কেউ কেউ আবার সবজি পাঠায়, ইটালিতে গার্মেন্টস এর গুডস পাঠায়, এটার জন্য আলাদা একটা টার্মিনাল করে দেয়। তারপরে প্লেনগুলি তো যাত্রী সেবা দিতে গিয়ে সব তেলটাকে পুড়ায় ফেলে, তাহলে তখন তার ফুয়েল লাগবে, ফুয়েল সাপ্লাই দিতে হবে। তারপরে হ্যাঙ্গার মানি হচ্ছিল মেইনটেনেন্স এরিয়া, এখানে রেস্ট করে, ওভারহল করে, আর রুটিন মেইনটেনেন্সের জন্য এখানে জায়গা থাকে আর কি। তারপরে জেনারেল এভিয়েশন মানে হলো, এগুলো হলো কমার্শিয়াল, এটা হলো কমার্শিয়াল যাওয়া আসা করে। কিন্তু অনেকে কিন্তু চার্টার প্লেন আছে, অথবা কতগুলি কোম্পানি আছে যে ইন কেস অফ এনি ইমার্জেন্সি, ইফ ইউ নিড এনি এয়ারপোর্ট সার্ভিস, তাহলে তুমি 3-4 জনে যাবা, এরকম হেলিকপ্টার সার্ভিস থাকে, চার্টার ছোট ছোট 10-12 জন উঠতে পারে, এটাকে বলা হয় জেনারেল এভিয়েশন।
তাদের জন্য এই যে দেখো একটা ছোট্ট, এগুলো হলো ছোট ছোট প্লেন, দেখতে পাচ্ছ? এটা হলো জেনারেল এভিয়েশন। তো আমরা এতক্ষণ পর্যন্ত রানওয়ের এই পাশটা দেখতেছিলাম, কিন্তু এই যে যাত্রীরা আসার জন্য রেলওয়ে স্টেশন থাকতে পারে, হাইওয়ে থাকতে পারে, হুম, তাদের আবার পার্কিং এর ব্যবস্থা দিতে হতে পারে। এই, তাহলে দেখো, আর আরেকটা আছে, এক নাম্বার হলো রানওয়ে লাইটিং। মনে করো রাতের বেলা প্লেনটা নামবে এই রানওয়ের মধ্যে, তাহলে রানওয়ের ভিতরে অনেক লাইটিং এর ব্যবস্থা। এই যে দেখো, এখানে লাইটিং আছে, এখানে লাইটিং আছে। আমরা পরবর্তীতে রানওয়ে এবং টেক্সওয়ের মধ্যে যে লাইটিং গুলি থাকে সেটাও আমরা দেখব। তাহলে এই প্রথমেই এয়ারপোর্টের আরম্ভটা হয় লাইটিং দিয়ে, গাইড করবে আর কি। তারপরে 2 নম্বরটা ডি আইসিং শুনলাম, এটা হলো থ্রেশহোল্ড বলে। এই যে প্লেনটা এদিক থেকে ঘুরে যেখান থেকে দৌড় দিবে, এটাকে বলা হয় থ্রেশহোল্ড। যেমন এটা দৌড় দিয়ে ওকে বলা হবে তুমি কখনো এই যে কতগুলি দাগ আছে, ইন্টারন্যাশনাল দাগ, এর বাইরে যাবা না, এর বাইরে এটাকে রানওয়ে বলবো না আমরা। এই যে দেখো, 10 মানে স্টপ, 10 মানে স্টপওয়ে, এর মাঝখানে থেমে যাবা তুমি, বেশি দূর যাবা না। সো যেই জায়গাটার মধ্যে এন্ড পয়েন্টে এরকম দাগ থাকবে, এটাকে বলা হয় থ্রেশহোল্ড। তার আগের অংশটুকু বলা হয় প্রি থ্রেশহোল্ড। বুঝতে পারছো? এই যে এটা হলো প্রি থ্রেশহোল্ড, আর এইটাই হলো গিয়ে পরে যখন আমরা দেখব এই জায়গাটাকে বলা হয় থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কি? আরম্ভ, আরম্ভ হলো আর কি। দেন এই জায়গায় আরো কিছু প্যাপি আছে। প্যাপি মানে এগুলিও কিন্তু লাইট, এগুলি রাতের বেলা বুঝতে পারে এজটা কোন দিকে, পাইলট এটার সাথে গাইড হয়, এদিক দিয়ে সেন্টার লাইনটা বোঝে। আর এখানে কতগুলি স্ট্যাটাস বোঝে এই জায়গা, সেই জন্য এটাকে প্যাপি। এগুলো সব আমরা পরে দেখব। দেন 5 নাম্বারটা হলো রানওয়ে ডেজিগনেশন। রানওয়ে ডেজিগনেশন বা এটা নামটা, এটা 27 আর এটা হলো 60, এটাও আমরা দেখব। প্রতিটা এয়ারপোর্টের একটা নাম্বার আছে, দুই মাথায় দুইটা নাম্বার আছে, কিভাবে দিতে হয় সেটাও আজকে দেখব। তারপরে হলো 6 হলো সেন্ট্রাল লাইন, 7 হলো টাচ ডাউন লাইন, 7 হলো টাচ ডাউন। এই যে এই যে দুইটা দুইটা করে যখন দাগ আরম্ভ হবে, এটাকে বলা হয় টাচ ডাউন, টাচ ডাউন লাইন। এই যে টাচ ডাউন লাইনটা কত ইন্টারভেলে থাকে সেটাও আমরা আস্তে আস্তে শিখব। আর এইটা একটু যখন থিক থাকে, মোটা থাকে, এটাকে বলে এইম, এইম পয়েন্ট। টার্গেট করবে এখানে, নামতে হবে এর মাঝখানে, এটা হলো টাচ ডাউন এরিয়া, জোন বলে। হ্যাঁ, 8 কি দেখো, 8 হলো এই যে দেখো, 8 লেখা আছে এইমিং পয়েন্ট। সে মনে করে এদিক থেকে একটা প্লেন ডাইভ দিল, ডাইভ দিয়ে ও জানে এখান থেকে রানওয়েটা আরম্ভ হয়েছে, তাহলে আমি এইম করব এখানে নামবো, কইরে তারপরে বাতাসের জন্য বলো, প্রিসিশনের জন্য বলো, হয়তো আগায় গেলা, কতটুকু আগাইতে পারবা। এবং ও কিন্তু কাউন্টডাউনও করতেছে। কাউন্টডাউন মানে প্রত্যেকটার ইন্টারভেল হতে হলো দেওয়া আছে। তো পাইলট জানে আমি 500 ফিট চলে গেলাম, এখনো নামতে পারি না, আরো 500 ফিট চলে গেলাম, আরো 500 ফিট চলে গেলাম, আরো 500 ফিট। এখন বলতেছে যে ভাই তুমি আর নামার চেষ্টা করো না, উঠে যাও, তুমি নামতে পারলা না। তো এই জন্য অনেক কিছু গাইড করে আর কি এই জায়গাটার মধ্যে। তাহলে এই এলাকাটা তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো 12 নম্বর কি এজ মার্কিং। তারপরে 13 নম্বরটা হলো হাই স্পিড। 14 নম্বরটা হলো কোথায় আছে, এই যে হেলিপ্যাড। ওই যে বললাম না, ওই যে জেনারেল এভিয়েশন কোথায় আছে, এই জায়গায় এদেরও আর একটা এক্সটেনশন থাকতে পারে, যে ছোট ছোট প্লেন না, আমরা হেলিকপ্টারও সার্ভিস দিব। তো ওটার জন্য রানওয়ে দরকার হয় না, এখান থেকেই ভার্টিক্যালি উঠে যাবে আর কি। তো আর অ্যান্সিলারি ফ্যাসিলিটি হলো যে এই কালার দিয়ে দেখানো আছে। ফায়ার স্টেশন আছে, ফুয়েল থাকবে, ট্যাক্সি স্টেশন, বাস স্টপেজ। তারপরে হলো এয়ারলাইন সার্ভিস, মানে তুমি যদি কোনো এয়ারলাইনের কাউন্টার খোঁজো টোজো। সো দিস ইজ দ্য হোল এয়ারপোর্টের একটা পিকচার। আশা করি তোমরা এটা যতটুকুই মনে আছে, এইবার আঁকতে দিছিলাম অনেকে, আমি জানি না প্র্যাকটিস করে নাই, বুঝতে পারে নাই। একটা রানওয়ে থাকতে হবে,
ট্যাক্সিওয়ে থাকতে হবে, অ্যাপ্রন থাকতে হবে, এত কিছু না দিলেও একটা অ্যাপ্রন থাকতে হবে এবং একটা টার্মিনাল থাকতে হবে। তুমি নিজে নিজে যদি চিন্তা করো, একটা এয়ারপোর্টে কি হয়, আমি যদি যাত্রী হই তাহলে টার্মিনালে যাব, আমাকে নেওয়ার জন্য প্লেন আসবে, আয়শা আমাকে নিয়ে কেমনে যাবে, একটা রাস্তা দিয়ে যাবে, এই আস্তে আস্তে যাওয়ার রাস্তাটাকে বলা হয় ট্যাক্সিওয়ে। তারপরে দৌড় দিবে জোরে, এই দৌড় দেওয়ার রাস্তাটাকে বলা হয় রানওয়ে। হয়ে গেল তো মিনিমাম জিনিস। এরপরে যদি ডিটেল চাও, স্টপ ওভার হতে পারে, এটা দিলা, এগুলো হলো অ্যান্সিলারি, কিন্তু বেসিকটা পারবা না, এটা যেন না হয়। তো যাই হোক, এরপরে আরো অনেক ধরনের ছোটখাটো রানওয়ে দরকার হয়। এগুলি রানওয়ে বলে না, এগুলি হলো অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ান মানে হচ্ছিল পানিতেও নামতে পারে, আবার এটা উঠাই দিলে সে রানওয়েতেও নামতে পারে। তো যে জায়গায় রানওয়ে দেওয়া যায় না, তখন এই জন্য স্কি দেওয়া থাকে, এই সি প্লেন বলে এগুলিকে, সি প্লেন। হেলিকপ্টার থাকতে পারে, এরকম একটা এইচ লেখা থাকবে, এই যে দিয়ে এখানে ওঠানামা করবে। আর স্টল হলো স্টল, শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, এই যে এইটা, এগুলিকে বলা হয় স্টল। মানে এই এত বড় রানওয়ে না, ছোট্ট একটা জায়গার মধ্যে উঠানামা, এগুলি হলো পারপাস বিল ছোট ছোট প্লেন। প্লেনও বলা যাবে না, এটা হলো হেলিকপ্টার। হ্যাঁ, তো তাহলে এটা কি হয়, ছোট জায়গা নেয়, তার নাম কি স্টল। কোনো কোনো এয়ারপোর্ট আছে স্টল এয়ারপোর্ট, তার মানে ছোট ছোট এয়ারপোর্ট, রানওয়ে একদম ছোট, এবং উঠে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। তো এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। সাধারণত বেশিরভাগ রানওয়ে সিঙ্গেল রানওয়ে। রানওয়ে অনেক এক্সপেন্সিভ। এটা 1000 মিটার থেকে একদম শেষ পর্যন্ত, চায়নায় একটা আছে 5500 মিটার পর্যন্ত, আমাদেরটা 3300 মিটার পর্যন্ত আছে, 3500 মিটার পর্যন্ত আছে। হজরত এই যে এখানে লেখা আছে, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আছে হলো 3000-এর মতন, পরে আরো বাড়িয়েছে, বাড়িয়ে এখন 3300-র কাছাকাছি, 400 বাড়িয়েছে। এবং চওড়াটা কতটুকু, 45। হুম। আর চায়নায় এটা কতটুকু, তার মানে সবচেয়ে বড় প্লেন বলবো না, সামরিক প্লেনগুলি হয়তো 10-15টা ট্যাঙ্ক নিয়ে রওনা দিচ্ছে। তো যার ওজন যত বেশি তার দৌড় বেশি লাগবে। তো এরকম আহ, এত লম্বা রানওয়ে দিয়ে কিন্তু সিভিল পারপাসে দরকার হয় না, যাত্রীদের উঠানামার জন্য দরকার হয় না, ওগুলি মিলিটারি পারপাসে। অ্যাজ অফ 2009 অ্যাপ্রক্সিমেটলি কত এয়ারপোর্ট আছে পৃথিবীতে, 44,000, চারটিখানি কথা না। হুম। 44,000-এর মধ্যে 15,000-ই হয়ে যাচ্ছে হলো গিয়ে ইউএসএ তে। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি রানওয়েটাকে একটা বার্ডস আই ভিউ দেখি, সরি এয়ারপোর্টকে, তো এই হলো গিয়ে রানওয়েটা। তাহলে এটা যদি রানওয়ে হয়, তাহলে এগুলি হলো গিয়ে ট্যাক্সিওয়ে, তাহলে এইটা হলো টার্মিনাল, এই যে যাত্রী উঠানামা করাচ্ছে, এই হলো টাওয়ার বিল্ডিং, এই হলো কার্গো, এটা হলো জেনারেল এভিয়েশন, এটা। তো এখন এটাকে দুই ভাগে ভাগ করছে। প্লেন যেখানে আসা না যাওয়া করে এই এরিয়াটাকে বলা হয় এয়ার সাইড। আর যাত্রী যেখান দিয়ে আসে, এখানেও তো রাস্তাঘাট আছে, এখানেও তো পার্কিং এলাকা আছে, তাহলে তাকে বলা হবে ল্যান্ড সাইড, এটা খেয়াল রাখবা। তার মানে এখানে একটা দাগ যদি দাও, এই জায়গায় যদি দাগ দাও, এটাকে বলবা এয়ার সাইড, এটার ঝুঁকি অনেক আছে। আর এটা হলো ল্যান্ড সাইড, এখানে আছে মনে হয় ছবি, এই যে দেখো একটা 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 এয়ারপোর্ট আমি দাগ দিয়ে, এই যে এটা হলো টার্মিনাল, এটা হলো টার্মিনাল, এখানেই মানুষজন এসে এই জায়গা দিয়ে মেইন টার্মিনালে আসে জাস্ট যাওয়ার আগ মুহূর্তে। তাহলে এই জায়গাটা বলবো এয়ার সাইড, সরি ল্যান্ড সাইড। আর এখানে যত অ্যাক্টিভিটি হচ্ছে প্লেনের, এটাকে বলা হবে এয়ার সাইড। প্লেন অ্যারাইভ করে, ডিপার্ট করে। আর এখানে হলো যাত্রীদের অ্যাক্সেস ফ্যাসিলিটি। এই যে দেখো, এটার ল্যান্ড সাইডটা দেখানো হচ্ছে,
ও যে রানওয়েটা, এই টাওয়ারটা, ওয়াচ টাওয়ার, এইটা হলো টার্মিনাল। তা টার্মিনালে দেখছো কত মানুষ এখানে আসছে, মেট্রো দিয়ে আসছে, এলআরটি দিয়ে আসছে, ট্যাক্সি দিয়ে আসছে, হ্যাঁ, তারপর পার্কিং করছে। এই অ্যাক্টিভিটিটাকে উইল কল ইট এয়ার ল্যান্ড সাইড। আর প্লেন যেখানে অ্যাক্টিভিটি করবে সেই এরিয়াটাকে বলা হবে এয়ার সাইড। ডিজাইন টিজাইন সবকিছু আলাদা, কিন্তু খেয়াল রাখবা। এটা হলো টার্মিনাল, তাহলে এটা হলো গিয়ে এয়ার সাইড, আর ওই সাইডটা হলো ল্যান্ড সাইড। এখানে দেখো আমাদের দেশে আমরা ট্রেন স্টেশন বানাই, তারপরে সদরঘাট লঞ্চ টার্মিনাল বানাই, তারপরে এয়ারপোর্টের টার্মিনাল বানাই। আমরা খালি টার্মিনাল বানাতেই জানি, কিন্তু মানুষজন কিভাবে আসবে এইটার কথা চিন্তা করি না। এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। যে রানওয়েটা বানাইছে ও বলে যে আমি তো সিভিল এভিয়েশনের, রাস্তা তো আমার ভাগে নাই, আমার তো রেল আমার ভাগে নাই। যে ওয়াটার বাস চালু করছে সে সদরঘাট নামায় দেয়, তো নামার পর সে যে মতিঝিল আসবে সে তার খুঁজে পায় না অন্য কিছু। অন্যান্য দেশে এটা একদম বাধ্যতামূলক, যে দিবে পুরো যাত্রাপথটাকে যেন করতে হয়, টেক কেয়ার করা যায়। এটা যাত্রী কেন চিন্তা করবে, তুমি তো এই কারণেই আছো। সো অন্যান্য দেশে, সব দেশেই কিন্তু সবাই, মনে করো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কেউ বিদেশ যাবে, তাকে আগের দিন উত্তরাতে এসে থাকতে হয়। মানে এত যানজট, কত কিছু আনসার্টিনটি আছে। কিন্তু তুমি যদি একটু যাবা ইনশাল্লাহ, ভবিষ্যতে বাইরে যাবা, যে দেখবা ইভেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, যেখানেই যাবা, যে দেখবা তুমি এয়ারপোর্টে যাবা, এয়ারপোর্টে তোমাকে বলবে মাল্টি মোডাল সিস্টেম, কি দিয়ে যাবা এটা তোমার অপশন। তুমি বলবা যে আমি ট্রেনে যাব, আমি মালয়েশিয়াতে যেমন ট্রেনে, থাইল্যান্ডও আমি ট্রেনে যাই। ট্রেনটা করে কি একদম রানওয়ের ভিতরে, ইসের ভিতরে ঢুকায় দেয়, টার্মিনালের ভিতরে ঢুকায় দেয়। এই যে মেট্রো দিয়ে আসলো, এই মেট্রো লাইনের একটা ব্রাঞ্চ লাইন, এখানে ঢুকে এই জায়গাটায় নামায় দেয়। লাগেজ টানা টানি কিচ্ছু নাই, তুমি প্লেন থেকে ট্রেন থেকে নামলা আর দেখলা তো তুমি টার্মিনালের ভিতরে ঢুকে গেছো। আর আমাদের এখানে যার গাড়ি নাই তার অবস্থা খারাপ। বাসে যদি আসে, রাস্তায় নামবে, লাগেজটা নিয়ে কেমনে যাবে? উঁচা নিচা থাকলে বিদেশ যাওয়ার সময় আসার সময় যেই পরিমাণ লাগেজ থাকে, সাথে যদি ফ্যামিলি থাকে, কারো কোনো চিন্তা ভাবনা নাই এসবের জন্য। আমরা তো দায়বদ্ধ সোসাইটি না, এটা হলো সবচেয়ে বড় কথা। এখানে কেউ যদি এটা না করে তাহলে তো চাকরি থাকবে না তো। কারণ আপনারা বসছেন কেন আমাকে সেবা দিতে, আমার কাছ থেকে পয়সা টয়সা সব নিলেন, তো আমি পেলাম না কেন এরকম একটা মেট্রো এটার ভিতরে ঢুকে যাবে। এলআরটি মানে হলো লাইট রেল ট্রানজিট, তুমি একদম ভিতরে ঢুকে যাবে এই জায়গার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রেনে আসলা না, তাহলে তুমি ইতে আসো, রাস্তায় আসবা, দেখছো রাস্তাটা একদম টার্মিনালের কাছে নিয়ে গেছে। অন্যগুলি যদি দেখো, এই যে দেখো দুবাই, এই হলো প্লেনগুলি যাওয়ার জন্য, এটা হলো টার্মিনাল। দেখো প্রথমে হচ্ছে হলো গিয়ে এই জায়গাটার মধ্যে হলো ট্রেন আছে, এই ট্রেনে এই জায়গায় স্টেশনে স্টেশনে নামায় দিয়ে তোমাকে ঢুকাই দিল টার্মিনালের মধ্যে। তো তুমি বললে আমি ট্রেনে না, আমি গাড়িতে আসবো, এই যে গাড়ি এসে একদম কাছে নিয়ে গেল। এবং এই গাড়ি কোন গাড়ি? এটা কিন্তু প্যাসেঞ্জার গাড়ি না। তুমি বাইরে গেলে দেখবা একটা এয়ারপোর্টে বিদেশিদের যাওয়া আসার জন্য বাসের লিমুজিন সার্ভিস দেয়, হাই স্ট্যান্ডার্ডের বাস, বিভিন্ন হোটেলের সামনে থেকে রওনা দেয়। যে চাইবে সে ফ্রিলি আসা যাওয়া করতে পারবে। বাসটা একদম সরাসরি ভিতরে ঢুকে যায়, টার্মিনালের ভিতরে, মানে ওই কাছাকাছি নামিয়ে দেয় আর কি। তুমি নেমেই ভিতরে ঢুকতে পারবে আর কি। তো এই যে দেখো, মানে বাইরে যারা টার্মিনাল করে, আমরা বা গাবতলী টার্মিনাল, তারপরে হচ্ছে মহাখালী টার্মিনাল, বাস টার্মিনালই করতে পারলাম না আমরা। রাইট টার্ন কিভাবে নিবে, অত্যন্ত আমরা কম জানা একটা দেশ। কিন্তু কোনো, জানি না যে এই কথাটা কেউ বলেও না, এবং বললে পরেও কেউ নেয় না, গন্ডারের চামড়া বানায় ফেলছে। এখানে দেখো একটা
একটা, এই যে দেখতে পাচ্ছ, এই হলো গিয়ে একটা রানওয়ে, 90 ডিগ্রিতে আরেকটা রানওয়ে, এখানেও আরেকটা রানওয়ে আছে। টোটাল মনে হয় চারটা, হ্যাঁ চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা রানওয়ে। দেখো এটা হলো টার্মিনাল, এই যে দেখো টার্মিনালটা সার্কুলার, চতুর্দিকে প্লেন দাঁড়ায় আছে, এই জায়গাও প্লেন, এই জায়গায়। তাহলে মানুষজন আসে কিভাবে? প্রথমে দেখো, একটা রাস্তা, আমাদের এয়ারপোর্টের মতো রাস্তা এই জায়গায়, কিন্তু এই রাস্তার থেকে টার্ন নিবে কিভাবে? ওই গাড়ির সাথে থাকবে না তো। এই যে ডেডিকেটেড এয়ারপোর্ট বাউন্ড তোমার সুন্দর র্যাম দেওয়া থাকবে, বাস আসো গাড়ি আসো, একদম এয়ারপোর্ট বাউন্ড। আর ট্রেনে আসলে এই যে দেখো ট্রেন দেওয়া আছে, ট্রেন তো ঢুকাই দিছে, এই যে প্লেনের ভিতরে ঢুকাই দিছে। তার মানে কি, কেউ না কেউ চিন্তা করে দায়বদ্ধভাবে সমাজকে কিভাবে সেবা দিতে পারবে, কারণ তার চাকরিটা হলো সেবা দেওয়া। আর আমাদের দেশে চাকরিটা হলো গিয়ে সে কতটুকু উপরি পাবে, হ্যাঁ, তোমাকে ভোগাতে পারলে তার ইনকাম বাড়ে, এই হলো। তো এনিওয়ে, আজকে এখানে যেটা দেখলাম এটাকে বলা হয় টার্মিনাল অ্যাক্সেস ফ্যাসিলিটি। আমি তো প্লেনের এই দেখালাম, এটা যদি ওয়াটার টার্মিনাল হয়, এটা যদি ট্রেনের টার্মিনাল হয়, এটা যদি বাস টার্মিনাল হয়, সব জায়গায় মাল্টি মোডাল কানেক্টিভিটি দিতে হবে। আমি বিভিন্ন মাধ্যমে এই জায়গায় আসতে পারবো, তাহলে আমি সিমলেস এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমার কোনো ভাবনা নাই। এবং কোথাও কোথাও আছে এক টিকিটেই, প্লেনের টিকিটের সাথেই তোমার সব টিকিট হয়ে গেল। তুমি হ্যাসেল, মানে আমি যাত্রী হিসাবে যে কমফোর্টটা পাই, আমি যদি সেবা দিতে নামি তাহলে সেই কমফোর্টটাই তো আমি দিব। এটা কি রকেট সায়েন্স? না, এটা হলো দরদের ব্যাপার আর কি। বুঝতে পারছো তো? আমাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনোটার মধ্যে এরকম ট্রেন নাই। ওয়ারেস পাশেই ছিল, মনে করো আমাদের ঢাকাটার পাশ দিক দিয়ে ট্রেন গেছে, কিন্তু এটার তলা দিয়ে যে একটা কানেকশন দিয়ে দিবে, মানুষজন নেমে নিচে একটা টানেল থাকতো, টানেল দিয়ে রাস্তার ওই পারে গিয়ে ট্রেনটা উঠতে পারতো, আবার ট্রেন থেকে নেমে ভিতর দিক দিয়ে চলে আসতে পারতো। কিন্তু এখনো অনেকেই কিন্তু সে নরসিংদী যাবে, ট্রেনও আছে জানে, মানিকগঞ্জ যাবে, জানে ট্রেন আছে, কিন্তু রাস্তাটা পার হবে কিভাবে লাগেজ টাগেজ নিয়ে? তো পুরো পৃথিবীতে প্রথমে ট্রেন থেকে নামলে পরেই দেখবা তোমাকে ডিরেকশন দিবে, ট্যাক্সি দিয়ে ওদিকে যাও, মেট্রো দিয়ে যেতে চাইলে এদিকে যাও, বাসে যেতে চাইলে ওদিকে যাও, তুমি যদি ট্রেনে যেতে চাও তাহলে নিচে নেমে যাও, বেসমেন্টে নেমে যাও, নেমলে তুমি একটা মেট্রো পাবা। ও নর্মাল অর্ডিনারি লং ডিস্টেন্স ট্রেনে যেতে চাও তাহলে টানেল দিয়ে একটু দূরে যাও, সব গাইড করা থাকে তোমার কমফোর্টের জন্য। সো দিজ আর কল অ্যাক্সেসিবিলিটি, এটা ভেরি ভাইটাল, খেয়াল রাখবা। এই যে দেখো বিভিন্ন দেশে, এই যে কথাটা আমি এইটা দিয়ে আসছিলাম, এটা হলো বুসান, বুসান মানে কোরিয়াতে। এই যে দেখো, আমি খালি তাকাচ্ছিলাম যে ওরা কি দেশ। ও, যে আমি যাওয়ার সময় আমি এইটা দিয়ে গেছি এখানে। প্রথমে যখন বুসান, এই যে দেখো বুসান লেখা, বুসান, বুসান এয়ারপোর্ট। আমি নিজে প্লেনে নেমে আমাকে অ্যারো চিহ্ন দিচ্ছে, ও যে মেট্রো স্টেশন আছে, আমি তলা দিয়ে হেঁটে হেঁটে কি চমৎকার ভাবে চলে গেলাম। এই মেট্রোটা দিয়ে আমি অনেক দূরে চলে গেছি শহরের ভিতরে। আর যেদিন আসছি এদিন খুব সম্ভবত এই লিমুজিন সার্ভিসটা দিয়ে আসছে, এই বাসটা লিমুজিন বাস সার্ভিস লেখা আছে। ওই যে দেখো এয়ারপোর্ট লিমুজিন, এই যে লিমুজিন বা লিমুজিন, বুঝতে পারছো তো? সবচেয়ে এক্সপেন্সিভ গাড়ি, এবং এটা হলো বাস। তারপরে এটা হলো হংকং, দেখো ট্যাক্সি কি সুন্দর করে সিরিয়ালে দাঁড়ায় আছে, যাত্রী নিয়ে টানাটানি করতে পারবে না। এই যে দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, যাবা একটা করে ট্যাক্সি আসবা, কোনো দামাদামি নাই। কিন্তু এই ট্যাক্সি সার্ভিস দেওয়া মানে হলো তুমি যাত্রী যেখানে চাবে সেখানে যেতে বাধ্য, এবং ভাড়াটা কোথায় তুমি দামাদামি করবে না। ও বলবে যে আমি অমুক জায়গায় যাব, এটা এন্টার দেওয়ার সাথে সাথে যাত্রী জেনে ফেলবে কত ভাড়া, অনেকটা রাইড শেয়ারের মতন, এবং সবাই সিরিয়ালি দাঁড়ায়। এই হলো সেবার মানটা আর কি। আর আমাদের এখানে এই যে দেখো, এই হলো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,
এটার মাথাটার মধ্যে আল্লাহ দিলে যেই পরিমাণ যানজট, এবং টার্ন যে নিবে এখান থেকে, উত্তরার থেকে সে টার্ন নিবে, এখান থেকে টার্ন নিবে, কোনো কেউ চিন্তাই করে নাই। মহাখালীতে বাস টার্মিনাল এখন বলে যে টার্মিনালটা ছোট হয়ে গেছে, সরাইতে হবে। একবারও চিন্তা করে না টার্মিনালটা আমরা আদৌ বানাইতে পারছি কিনা। কোনো টার্মিনাল চিনবা কিভাবে জানো? এই যে এই কানেক্টিভিটি যখন পাবা তখন বুঝবা, হ্যাঁ, যে এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, ট্রেন দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখানে অনেকে আসতে চায়, তাহলে ওর জন্য ব্রাঞ্চ লাইনগুলি দিয়ে দিতে হবে। এই জিনিসটাই আমাদের এখানে নাই। মহাখালী অথবা যদি গাব গাবতলিতে যদি বাসগুলি, তোমাদের কিন্তু ক্লাস টেস্ট হবে আমি জানি না, অত্যন্ত অসহায় লাগে। স্যার, থার্ড টার্মিনাল কি এই সুবিধাগুলো আছে না স্যার? হ্যাঁ, থার্ড টার্মিনাল যেটা বানাইছে স্যার, ওটা কি আধুনিক সুবিধা দিয়ে বানানো হয়েছে না স্যার? বানানো তো হয়েছে আধুনিক সুবিধা দিতে গেলে যেই পরিমাণ জায়গা দরকার সেটা তো প্ল্যানিং স্টেজে চিন্তা করে নাই। সো চাপাইছে, তো উদ্বোধনের পর দেখবা হ্যাঁ আছে, কিন্তু ক্যাপাসিটিটা বেশি না। কেন নাই? যেই পরিমাণ জায়গা দরকার ছিল সেই পরিমাণ জায়গা নাই। তো এগুলি তো পরিকল্পনা করতে হয় অনেক আগে। তা আমরা তো পরিকল্পনা না, এখন বলতেছে হ্যাঁ এরকম কিছু দেন তো দেখি, দিতে গেছে এত কনজেশন হয়ে গেছে। রোডস এন্ড হাইওয়েজ কিছু ফ্লাইওভার বানাইছে, বিআরটি কিছু ফ্লাইওভার বানাইছে, থার্ড টার্মিনাল কিছু এরকম র্যাম দিছে, এলো মেলো হয়ে গেছে। পরিকল্পিত না এগুলি, এগুলি চাপানো। পরিকল্পনা মানে হচ্ছিল তোমার এগুলি হবে, এই যে কি জানি, পরিকল্পনা মানে হচ্ছিল তোমার প্ল্যানিং স্টেজে। প্ল্যানিং মানে হলো জন্মের সময় হবে। এখন জন্মের সময় কারো হইলো না, তখন তুমি যদি চাপাইতে যাও এটা নিবে কেমনে? মনে করো তুমিও পার্কিং দিতে চাও ট্যাক্সি, ট্যাক্সি গাড়ির, আমাদের কোনো ট্যাক্সি গাড়ি ঢুকতেই পারে না ওই জায়গায় মাস্তানদের জ্বালায়। তো যদি তুমি বলো না আমি দিব, বিদেশের মতন হব, তো জায়গা কই? রাখো নাই তো। বলবো যে আমিও বাস ঢুকাবো। কয়েকদিন দিছিল এই 5ই আগস্টের পর, যারা ওয়ার্কার আছে রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য বাস সার্ভিস চালু করছিল, যাবে কোথায়, কেমনে যাবে? এই আমাদের আড়ম্বর করে কিছু হবে, টেকসই হবে না। টেকসই হওয়ার জন্য পরিকল্পনা লাগে। পরিকল্পনা জন্মের সময় এই চিন্তাগুলি রাখতে হয়, পরে ভুলে দিতে যাবা তখন এরকম অবস্থা হবে। এনিওয়ে, তোমার উত্তরটা হলো আছে, কিন্তু এটা চাপানো জিনিস, প্রোডাক্টিভিটি পাবা না। এই হলো এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটিসি বলে। এটিসি মানে হচ্ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। আমি লিখতে দিতে পারি, হোয়াট ডাজ ইট মিন বাই দ্যাট। তুমি বলবা এটা হলো গ্রাউন্ড কন্ট্রোল। এই যে কেউ আসতেছে কেউ যাচ্ছে, তা আকাশে তো কোনো রাস্তা নাই, তো সংঘর্ষ লেগে যেত তো, বিশেষ করে ব্যস্ত এয়ারপোর্টে। এরা বসে বসে একটা প্লেনের পর আরেকটা প্লেন কতটুকু দূরত্বে থাকতে হবে, আকাশে একটা প্লেনের উপরে আরেকটা প্লেন কত উঁচুতে থাকবে, এই সেপারেশন গুলি ওনারা বসে বসে নিয়ন্ত্রণ এলাকার মধ্যে, অর্থাৎ একটা এয়ারপোর্টের রেলওয়ে স্টেশনের মতন হোম সিগন্যাল বলে। একটা কমলাপুর স্টেশনে আসছো কখন বলবা, একটা সিগন্যাল দিয়ে আরম্ভ হয়, হ্যাঁ হোম, আউটার, আমি সিগন্যালে আসছি, তখন ওদের সাথে কথা বলতে পারবা। তো সিমিলারলি একটা কন্ট্রোল টাওয়ারের একটা ইনফ্লুয়েন্স এরিয়া আছে, এইটার জোনের ভিতরে ঢোকার পরই পাইলট বারবার তার কাছ থেকে যোগাযোগ করে আমি কখন নামবো, কোন দিক দিয়ে নামবো, কত উঁচুতে থাকবো, এই সব কিছু। তো এটা কোথার থেকে হয়? কন্ট্রোল টাওয়ার। উদ্দেশ্যটা কি? অনেক উঁচুতে যদি এই লোকগুলি বসে, সিইং ইজ বিলিভিং, চোখেও দেখবে আকাশে কে আছে, কে রানওয়েতে আছে, কোনো ভুল হয়ে যায় কিনা। কারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন এটা। সো টু প্রিভেন্ট কলিশন, এটিসি এনফোর্স ট্রাফিক সেপারেশন রুল। আমি এতক্ষণ যে কথাটা বললাম,
সেপারেশনটা হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বোথ ডিরেকশনই হয়। তাতে হয় কি, কোনো মানে কলিশনটা অ্যাভয়েড করা যায়। আর ভেতরে, টার্মিনালের ভেতরে বুঝতেই পারছো, সব কিছু যাত্রীদের কমফোর্টের জন্য এখানে অনেক কিছু দেওয়া থাকে। ওয়েটিং রুম দেওয়া থাকে, এয়ারলাইন্সের জন্য কাউন্টার দেওয়া থাকে, তার যদি কুয়েরিজ এন্ড কনফিউশন থাকে প্রচুর এলইডি ডিসপ্লে থাকে, কখন ছাড়বে, কোন গেট থেকে ছাড়বে, কয়টার সময় ছাড়বে, বোর্ডিং কখন, চেকিং কখন, কাস্টমস কখন, এবং তার লাগেজের ভিতরে কোনো এক্সক্লুসিভ আছে কিনা, তাহলে চেকিং এর ব্যবস্থা করতে হবে। সো একটা বিরাট কর্মযজ্ঞ যাত্রীদের নিরাপত্তার জন্য যেখানে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে হলো গিয়ে টার্মিনাল। আর এর আগেই তো বলছি, যেই জায়গাটার মধ্যে এটা হলো টার্মিনাল, এই যে এগুলিকে বলে বোর্ডিং ব্রিজ। বোর্ডিং ব্রিজ মানে হলো প্লেন দোতলার সমান উঁচু। তো সবসময় খেয়াল রাখবা, দোতলার থেকেই অ্যারাইভেল এবং ডিপার্চার হয়। মনে করো আমাদের থার্ড টার্মিনাল তিনতলা হবে, কোনো কোনো এয়ার টার্মিনাল চারতলাও আছে, কিন্তু প্লেনের হাইট হলো দোতলা। এই যে এইটা হলো বোর্ডিং ব্রিজ। যেমন এখানে আর কোনো প্লেন নাই, এই দাঁড়ায় আছে। একটা প্লেন আসলে পরে এটা ওই দরজার মধ্যে এটা ঢুকে যাবে। তো মানুষজন হেঁটে হেঁটে এটা দিয়ে, ব্রিজ তো হেঁটে হেঁটে সরাসরি প্লেনে ঢুকে গেল। আর না হলে এই বোর্ডিং ব্রিজ যখন ছিল না, তখন নিচতলায় নামতে হতো, নেমে বাসে উঠতে হতো। বাসে উঠে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে তারপরে যাত্রী উঠানামা করতো সিঁড়ি দিয়ে। তো বর্ষা, তারপরে রোদ বৃষ্টি এসবের জন্য এখন সব আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ থাকে। এগুলি ফ্লেক্সিবল জিনিস, এগুলি লাগিয়ে দেয়। তাহলে প্লেনের হাইটটা অনেকটা দোতলার সমান। এই জন্য তিনতলা চারতলা হলেও মানুষজন কিন্তু দোতলার থেকেই ডিপার্ট ডিপার্ট করে এবং অ্যারাইভ করে আর কি। এটা খেয়াল রাখতে হবে আর কি। সো যেই জায়গাটা এই অ্যাক্টিভিটিটা হচ্ছে, প্লেন দাঁড়িয়ে আছে, এটাকে বলে অ্যাপ্রন বলে, অ্যাপ্রন। আর যেই জায়গায় ডেড দাঁড়িয়ে থাকবে সেটাকে বলা হয় এয়ার, এই যে এয়ারক্রাফট স্ট্যান্ড, দ্য এরিয়া ওয়্যার এয়ারক্রাফট পার্কিং হবে। লাগেজ উঠানামা করার জন্য, প্যাসেঞ্জার এবং লাগেজ উঠানামা করার জন্য অ্যাপ্রনে যাবে। আর ঠিক এই পাশেই হইলো, সে যদি কোনো সার্ভিস এখন না দেয়, 2 দিন পরে দেয়, তাহলে কোথাও না কোথাও তাকে পার্কিং করতে হবে। সেটাকে বলা হয় এয়ারক্রাফট স্ট্যান্ড। এবং অ্যাপ্রনের অতীতের নাম ছিল, যেমন এয়ারপোর্টের আগের নাম ছিল এরোড্রাম, তোমার খেয়াল আছে কিনা? একইভাবে অ্যাপ্রনের নাম ছিল টারমাক না মাকাডাম, টারমাকাডাম, অর্থাৎ আলকাত্রার মাকাডামের একটা রোড ছিল আর কি। এই জন্য টারমাক বলতো। কিন্তু এখন এগুলো সব কংক্রিটের হয়ে গেছে এবং শর্টকাটে বলে টারমাক। তারপরে তোমাদেরকে তো দেখাইছি যে রানওয়ে টেক্সওয়ের মাঝখানে কিন্তু হাই স্পিড টেক্সওয়ে থাকে, একটু অ্যাঙ্গেল করা থাকে এবং সাধারণত জোড়ায় জোড়ায় দেওয়া থাকে। যেমন ধরো এই যে এখানে একটা হাই স্পিড ট্যাক্সিওয়ে আছে, দূরে আরেকটা থাকবে। এটা যদি হাই স্পিড ট্যাক্সি হয়, এখানেও একটা হাই স্পিড ট্যাক্সিওয়ে থাকবে আর কি। তো এই এই হলো গিয়ে মোটামুটি তোমাদের কি বল কম্পোনেন্ট অফ এনি টার্ম কি এয়ারপোর্ট আমরা শিখে ফেললাম। এখন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো গিয়ে রানওয়ের নামটা কিভাবে দেয়। এখানে একটা নাম্বার আছে, ওই মাথায় একটা নাম্বার আছে, এই নাম্বারটা নিয়েই কিন্তু রওনা দেয় পাইলট। তো এটাকে বলা হয় বিয়ারিং। নর্থ সাউথের সাথে তার অ্যাঙ্গেলটা কত, এটা জানতে হয়। সো মনে করো নর্থ সাউথের সাথে
কারো অ্যাঙ্গেল হলো গিয়ে মনে করো 360, তাহলে 360-এর শূন্যটা বাদ দিবে, বাদ দিয়ে 36 লিখবে। তো এক মাথা যদি এইটা লাইন এই নর্থ সাউথের সাথে মিশছে দেখেই তুমি এটাকে 360 ডিগ্রি বলছো। তাহলে এক মাথা যদি 360 ডিগ্রি হয়, আরেক মাথাটা হবে কি শূন্য। তো সেই হিসাবে তুমি এক মাথা যদি হয় 36, আরেক মাথা হবে শূন্য। এক মাথা যদি হয় 90, তাকে দিবা 9 শূন্য, সরি এই যে 18 দিবা, অর্থাৎ 2 ঘর নিবা, এই জায়গা হবে 9 হবে আসলে। তুমি এটা বাদ দিয়ে শূন্য দিয়ে আরম্ভ করো। 9 তো আর লেখা যাবে না, যেমন 18 লেখলা সবসময় 2 ঘরের হবে। তো এখান থেকে শূন্যটা বাদ দিলা, ডান দিকেরটা বাদ দিলা, বাদ দিয়ে থাকলো 9, 9 লেখা যাবে না, 09 লিখতে হবে আর কি। হুম। যেমন ধরো এখানে কত দেওয়া আছে, এই জায়গায় পড়া যায় কিনা দেখো তো দেখি। এখানে কত দেওয়া আছে, 24 দেওয়া আছে। কেউ বলো তো দেখি, এই যে নর্থ সাউথের সাথে এইভাবে দেখানো আছে, 24 দেওয়া আছে। হুম। 24 যদি দেওয়া থাকে, তাহলে বলো আসলে অ্যাঙ্গেল কত ছিল? 240। 240 স্যার। থ্যাংক ইউ। এই যে দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে, কোনো একটা প্লেন যদি 220 ডিগ্রিতে এটার সাথে 220 ডিগ্রি অ্যাঙ্গেলে নামে, তাহলে তার মাথাটার মধ্যে 220 না লিখে শূন্যটা বাদ দিবা, দিয়ে 22 লিখবা। তো এক মাথার বিয়ারিং জানলে আরেক মাথার, তো যেমন এখানে দেখো এক মাথা যদি হয় 180, আরেক মাথা হবে শূন্য, তাহলে এইটা হবে 18 আর এটা হবে 00। এইভাবে সাধারণত। তো আমাদেরটার কত জানি নাম্বার দেখলা কিছুক্ষণ আগে, এটার কথাই এখানে বলা হয়েছে। আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বা এটাই ধরো, এখন তো বুঝতে পারছো আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা একটা হলো 14 আর একটা হলো 32, আমি দেখাবো নে। তো এই যে দেখো এটা এটা 60 লেখা আছে, এই জায়গায় 60 না, আমি ভুল বলতেছি, এটা হলো 09। অর্থাৎ এটা গণার সময় প্লেন এদিক দিয়ে আসবে, ওর রেসপেক্টে দেখবা এটা হলো 09, তাহলে 90 ডিগ্রি ছিল এটা। আর এটা হলো গিয়ে এদিক দিয়ে নামবে 27 লেখা আছে, আসলে 270 হওয়ার কথা। সো তাহলে তোমরা ডেজিগনেশনটা পেয়ে গেলে। রানওয়ের ডেজিগনেশন যদি লিখতে বলি, তা আমি যদি ডিগ্রিটা দিয়ে দিই, তোমাকে যদি বলি তুমি ডেজিগনেশনটা লিখো, মানে ডেজিগনেশনটা কি, তুমি ডক্টর, তুমি মিস্টার, তুমি আহ, কি বলবা, অ্যাডভোকেট, এই যে এইগুলি যে ডেজিগনেশন, অ্যাসোসিয়েট প্রফেসর, এরকম রানওয়েরও কিছু উম, নাম আছে, এই নাম দিয়ে ডেজিগনেশন দিতে হয়। সেটা তুমি দিয়ে দিলা। এই জায়গায় নিশ্চয়ই কোনো নাম্বার আছে, পাইলট কিন্তু এই নাম্বারটা দেখে, কারণ দুইটা মাথা কোন দিক দিয়ে নামবে, কন্ট্রোল টাওয়ার থেকে কিন্তু মাথাটার নাম্বার বলে যে তুমি 27-এ অ্যাপ্রোচ করো। তো 27 দেখা না পর্যন্ত সে কিন্তু নামবে না। বুঝতে পারছো? এই আরেকটা জিনিস এই জায়গাটার মধ্যে লক্ষ্য করছো কিনা জানি না, এল লেখা আছে, তাহলে বুঝবা তার অ্যাটলিস্ট দুইটা রানওয়ে আছে, একটা যদি লেফট হয় আর একটা হবে রাইট। প্যারালাল যদি হয় মানে পাশাপাশি দুইটা রানওয়ে থাকে, তাহলে 24 এইটারও হবে, 24 ওইটারও হবে। তো পাইলট কেমনে বুঝবে যে 24 কোনটা নামবো, আমি তো দুইটা দেখতেছি 24,
তো বলবে 24L, 24R, রাইট। এখন যদি তিনটা হয় তাহলে LRC, তিনটা। এই জায়গায় দেখো, এই যে LCR, এইভাবে সাধারণত আইডেন্টি। শুধু নাম্বার দিলে হবে না, মাল্টিপল রানওয়ে, প্যারালাল রানওয়ে যদি থাকে, দেন ইউ হ্যাভ টু মেনশন কোনো না কোনো লেটার, লেফট, রাইট, সেন্টার। এইভাবে কমপ্লিট একটা রানওয়ের ডেজিগনেশনটা হয়। এই জায়গায় একটা উদাহরণ দিয়ে দিছি, হ্যাঁ বলো। স্যার এই যে লেফট, রাইট আর সেন্টার এটা দ্বারা ডেজিগনেশন দিছে, এটা ঠিক একটু ক্লিয়ার না স্যার, একটু যারা একটু ক্লিয়ার বলতেন স্যার। আমাকে বলো কোন জায়গাটা ক্লিয়ার না, বলো, তাহলে আমি তোমাকে ধরাইতে পারবো, বলো। স্যার এই যে আমরা তো রানওয়ের নাম্বার দিয়ে থাকি হচ্ছে তার ডিগ্রির উপর ভিত্তি করে, ডিগ্রি যদি 220 হয় তাহলে আমরা 22 ধরি, মানে লাস্টেরটা আমরা হ্যাঁ, এটাকে এনে করি। বুঝ- যদি তার যদি দুই সংখ্যার হয়, ধরলাম আমার হচ্ছে না না, আট দরকার ডিগ্রি নাই, বাট ঠিক আছে, দুই সংখ্যা হলে এবার LR এ আসো। হ্যাঁ, 8 ডিগ্রি হলে আমরা সেক্ষেত্রে 0.8 করব। কিন্তু এখানে যে এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে, LRC, এটা এটা দ্বারা পাইলট কি বুঝে নিবে আর কি স্যার, এই জিনিসটা ক্লিয়ার না তো স্যার। তো তুমি কি, আমি শুনলাম না আমি কি বললাম? যদি তোমার একটা রানওয়ে না, তোমার দুইটা রানওয়ে থাকে, তা পাইলট যখন নামবে, ও দুইটার মধ্যেই দেখবে, রানওয়ের মাথায় দুইটার মধ্যেই দেখবে 24 লেখা আছে, কারণ বিয়ারিং তো সেম, সেম প্যারালাল তো। তো তাহলে ওকে কি বলবে? লেফট, আর নাহলে বলবে রাইট, কারণ দুইটা আছে। দুইটা থাকলে তো একটা লেফট হবে, একটা রাইট হবে। তাহলে এখানে যদি এল দেওয়া থাকে, আর এই পাশে যদি আরেকটা রানওয়ে থেকে থাকে প্যারালাল, তাহলে ওইখানে থাকবে 24 আর, সিম্পল। বুঝতে পারছি স্যার। এখানে স্যার রানওয়ে যদি তিনটার বেশি থাকে তখন সেক্ষেত্রে কি কোনো সংকেত ইউজ করবে স্যার? আরে বাবা, তুমি কত আগে শুনবে, এখানে কি বলছি? এল মানে হলো লেফট, সি মানে হলো সেন্টার, আর মানে হলো রাইট, ঠিক আছে? তিনটা যদি হয়, একটা লেখবা 24L, 24C, 24R, হয়ে গেল। জি তোমার স্যার, যদি তিন, এটা বুঝছি স্যার। যদি স্যার চারটা হয় আর কি, সেক্ষেত্রে বললাম চারটা পাঁচটা হওয়ার এটা তো সম্ভাবনা বলো কি নাই আছে তুমি। কিনা স্যার? তুমি বলো নাই তো, তুমি বলছো LRC। LRC হলো লেফট, সেন্টার, রাইট। এখন যদি চারটা হয়, চারটারও পদ্ধতি আছে, তোমাদেরকে দেখাবো, এটা প্রশ্নও থাকে। তারপরে এটা আমরা হ্যাঙ্গার যেটা বলছিলাম, ওই যে যেখানে প্লেনগুলিকে রেখে, এই দেখো ডোম শেপের হয়, সবসময় ডোম শেপের, কারণ কলাম ফ্রি স্পেস পাওয়ার জন্য। হ্যাঙ্গার মানে হলো রিপেয়ার হবে, মেনটেনেন্স হবে, এবং স্টোরেজ হবে। তো এই ফ্যাসিলিটিগুলি সাধারণত থাকতে হয়, কারণ গাড়ির মতন এই জায়গাটায়। এই যে দেখো, আমাদেরটা হলো 32 আর 14, এই যে দেখো 14, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে এদিক দিয়ে আমরা ঢুকি। এটা হলো আমাদের টার্মিনাল, টার্মিনালের এইটা হলো গিয়ে আমাদের অ্যাপ্রন। এই হলো গিয়ে এই যে টার্মিনালে যাত্রী উঠানামা করাচ্ছে, এগুলি হলো বোর্ডিং ব্রিজ, এগুলি। এই যে এটা হলো স্ট্যান্ড, পার্কিং স্ট্যান্ড। এই প্লেনটা, সরি, এই এই প্লেনটা এই প্লেনটা এখন বের হচ্ছে যাওয়ার জন্য, যাওয়ার জন্য তাকে হয়তো, টেক্সি দিয়ে যাচ্ছে। হ্যাঁ ট্যাক্সিওয়ে দিয়ে যাচ্ছে, হয়তো তাকে বলছে তুমি 32 দিয়ে টেক অফ করো, 32 দিয়ে টেক অফ করো। এটা সাধারণত বাংলাদেশ, আমাদের এখানে 14 দিয়ে উঠানামা করে, 14 দিয়ে উত্তরার দিক থেকে আসে, এসে এখানে নামে। আর যদি যেতে হয় তাহলে এদিকে যায় না, এদিকে যায় না, এই প্লেনটা এদিকে ঘুরবে, ঘুরে এই মাথায় আসবে। সো আমাদের প্লেন সবগুলি হলো এই সাইড দিয়ে নামে, এই সাইড দিয়ে উঠে 14 দিয়ে উত্তরার দিক থেকে। কিন্তু এই জায়গাটায় নিশ্চয়ই কোথাও না কোথাও এই জায়গায় মেনটেনেন্স হচ্ছে। এই জায়গায় মেনটেনেন্সের জন্য কন্ট্রোল টাওয়ার থেকে ওকে বলছে, এর ভঙ্গি দেখে বুঝতে পারছি, বলছে যে 32 দিয়ে উঠানামা করো। আর আমাদের এল নাই, সি নাই, আর নাই, একটাই রানওয়ে হারাদনের,
আমি যদি বলি যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডেজিগনেশনটা, রানওয়ে ডেজিগনেশনটা বলো, টাইটেলটা বলো, তখন তোমাদের বলতে হবে 1432। তখন আমি যদি বলি এটার মানে কি, বিয়ারিং কত, তুমি বলবে 140 আর 220। ক্লিয়ার তো মনে হয়? জি স্যার। স্যার আমাদের থ্যাংক ইউ। একটাই রানওয়ে স্যার। আরাধনের একটা, শুধু ঢাকায় না, চট্টগ্রামেরটাও একটা, সিলেটেরটাও একটা, কক্সবাজারও একটা। পরিকল্পনায় আমরা কেউ, স্যার কক্সবাজার তো নতুন করে করছে স্যার, ওটা তো মানে বাড়াইতে পারতো স্যার, ওটা যদি কারে পরিকল্পনা করে। কারে বলবা, কারে বলবা তুমি? সপ্ত পণ্ডিতের লোক এই জায়গায়, একটা লোকও বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের সমস্যাটা জানে না। একটা রানওয়ে করতে কত জায়গা যে লাগে, কারণ দেখতে পাইছো কত ফ্যাসিলিটি দিতে হয়, কিন্তু দুইটা রানওয়ের জন্য কিন্তু ডাবল জায়গা লাগে না। তো সেই জন্য তুমি যদি জাস্ট গুগলে দেখো কেলকাটা কি করছে, আমাদের পাশ থেকে, ঘরের পাশ থেকে দেখো দুইটা রানওয়ে। পাকিস্তানে যাও, তাদের যতগুলি, ইন্ডিয়া তো, দিল্লি বলো, বোম্বে বলো, কলকাতা, বড় বড় শহরে একটা রানওয়ে, তো এটা পরিকল্পনার ক্ষেত্রেও তো এটা কেমন জানি অস্বস্তিকর। আমার তো মেনটেনেন্স করতে হতে পারে, তখন প্লেন ওঠানামা করতে পারবে না, বলে কি? তারপরে একটা ট্রেন তো টেকনিক্যাল গ্রাউন্ডে, যে প্লেনটা টেকনিক্যাল গ্রাউন্ডে বসে গেছে, তা এখন তো প্লেন ওঠানামা করতে পারবে না, ঢাকা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই হয়। তো সেই হিসাবে আমরা সবচেয়ে অদূরদর্শী একটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে, একদম লিখিতভাবে নিয়ে নিতে পারো আমাদের। স্যার আমাদের এত স্যার আমাদের এত জ্ঞানী গুণী লোক স্যার, খিচুড়ি রান্না কোথায় করতে জ্ঞানী গুণী, শিখতে। কোথায় কোথায় জ্ঞানী গুণী লোক আছে বলো? এই যে এক, অনেক স্যার আমাদের মনে হয় সরকারি কর্মকর্তারা স্যার খিচুড়ি কিভাবে রান্না করে এটা শিখতে বিদেশে যায় স্যার, এই আর তো, এগুলা তাহলে তো ওটা এগুলা জ্ঞানী বুঝে না গুণী স্যার। হইলো না তো, এগুলি তো জ্ঞানী গুণী। যাও, ওদিকে যাচ্ছি না। এরা ডুবাতে বসছে, দেশটাকে ডুবাইয়া ছাড়ছে, আরো ছাড়বে। সো এখন ঢাকার মধ্যে একটা রানওয়ে আছে, থার্ড টার্মিনাল করছে, কিন্তু টার্মিনাল বাড়ায় লাভ হবে কি? প্লেন যদি না নামতে পারে, একটা রানওয়ের তো একটা ক্যাপাসিটি আছে না? তো 2035-এর পর আর ক্যাপাসিটি থাকবে না। তো তখন কি হবে? হ্যাঁ, কি হবে এটার চিন্তা তো কারো নাই, ওই খিচুড়ি শিখতেই যাবে আর কি এরা। হ্যাঁ। তো এনিওয়ে, হোয়ারেস মাত্র 100 মিটারের জায়গা যদি নেওয়া যেত, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আরেকটা রানও করা যেত। এবং যারা রান একটা এয়ারপোর্ট করে, ভবিষ্যতের এক্সপানশনটা কিন্তু ধরেই নেয় যে আমার তো লাগবে, একটা দিয়ে তো হবে না, আমার অনেকগুলি লাগবে। সবাই করছে আমাদের আশেপাশে, আমার তো অনেক স্টাডি আছে। আমাদের সার্ক কান্ট্রিগুলি বলো, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ক্যাপিটালের ভিতরে একটা এয়ারপোর্ট না, দুইটা এয়ারপোর্ট থাকে, প্রতিটার মধ্যে আবার মাল্টিপুল রানওয়ে থাকে, এটাকে বলা হয় দূরদর্শী। আমাদের এখানে হলো গিয়ে অন্যরকম চিন্তা ভাবনা। এনিওয়ে, তো এখানে আরেকটা জিনিস, উইনশক, উইনশক মানে ওই যে দূরে কন্ট্রোলার টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই কন্ট্রোলার টাওয়ারটা কন্ট্রোল করে, গ্রাউন্ড কন্ট্রোল বলে। আর পাইলট নিজে জানতে চায় যে বাতাসটা আজকে কোন দিকে, এটা অনেকটা নৌকার মতো, বাতাস পাইলে নৌকার মাঝিকে হাল বইতে হয় না, তো শ্রম কমে গেল না? আর পাইলট হলো বাতাসটা যেদিকে, তার উল্টা দিক থেকে যদি উঠানামা করে, তাহলে আপলিফ্ট প্রেশারটা বেশি পায়, নামার সময়ও বাধা পায়, তাড়াতাড়ি থেমে যেতে পারে। উঠার সময়ও তুমি, বাতাস তোমাকে যদি ধাক্কা দেয় তাহলে আকাশে উড়ে যাবা খুব তাড়াতাড়ি, অত দৌড়াইতে হবে না। তো এই জন্য এই বাতাসের দিকটাকে চোখে দেখার মতন প্রতিটা এয়ারপোর্টে দেখছো মনে হয় এরকম একটা কাপড় ঝুলাই দেয় রিং এর ভিতরে, বাতাসটা এটার ভিতর দিয়ে ফ্লো করলে বাতাসের স্ট্রেংথটা বোঝা যায়। ইন্টারন্যাশনালি এইভাবে যদি শুইয়া থাকে, তাহলে বুঝতে হবে এই যে কম স্পিড, স্পিডটা হলো অত্যন্ত কম। এটা করতে করতে 3 নট, নটিক্যাল মাইল বলে, আমরা কিলোমিটার পার আওয়ার বলি। প্লেন যেহেতু কার পথে চলে, বাঁকা পথে চলে, পৃথিবীটা তো বাঁকা গোল, তো তাকে সোজা চলতে পারে না, এই জন্য
বাঁকা পথের গতি নির্ধারণ করতে হয় নটিক্যাল মাইল দিয়ে। তো 3 নট, মানে বাতাস অনেক কম, এটা কাম সিচুয়েশন বলে। কাম মানে শান্ত, কিন্তু বেশি যাচ্ছে সর্বোচ্চ 15, হ্যাঁ তখন খাড়া হয়ে যাবে। ইন বিটুইন, এই যে এটা পাইলট বোঝে। এই শেপটা দেখলে বুঝবে 3.5, এইটা দেখলে পরে বুঝবে 9, সরি 3, 9, এটা দেখলে পড়বে এটা হলো উম, এটা 6, এটা হলো 9, এটা হলো 12, মানে পতপত করতেছে। আর এটা খাড়া হয়ে আছে, তার মানে হাই স্পিড। তো এটা কেন দেয়? এটা দেয় হলো পাইলট, এটা জানা থাকলে কন্ট্রোল টাওয়ারের জন্য এটা সুবিধা হয় যে এখন বাতাসটা এদিকে, তাহলে প্লেন এদিক থেকে উঠানামা করাবো। কোনো কারণে যদি এটা এদিকে ঘুরে যায়, তখন এরা কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে বলবে, ভাই তুমি ভাই এখন এদিক থেকে উঠানামা করো। আর যদি কোনো রানওয়ে হুবহু এটা সমান্তরাল না হয়, এই তখন ঝুঁকি আছে, এই ঝুঁকিটাও জেনে গেল। এই যে রিস্ক আছে কিন্তু এই জায়গায়, এই যে রিস্ক থাকে যে আমি ভাই একটা অ্যাঙ্গেলে নামতেছি, আমার তো নামার সময় ইসের মতো, নৌকার মতো দেখবা শিপের কিন্তু নিয়ন্ত্রণ থাকে না। তুমি ইঞ্জিন থামাই দিছো কিন্তু শিপ থামবে না, কারণ এটা তো পানির মধ্যে, কেউ তো ধরে রাখে না। এটা তো রাস্তা না, ব্রেক চাপলে কামড় দিয়ে ধরবে, কারে কামড় দিয়ে ধরবা? বাতাসের মধ্যেও ধরা যায় না, পানির মধ্যেও ধরা যায় না, এই জন্য ঝুঁকিপূর্ণ এগুলি। অনেক আগের থেকেই এগুলি স্পিড নিয়ন্ত্রণ করতে হয়। তার মধ্যে পানিতে যদি স্রোত থাকে, একদম পাইলটের খুব খারাপ অবস্থা হয়ে যায়, ওখানে যে থাকে আর কি ক্যাপ্টেন। আর বিমানেরও এই ঝড় বা বৃষ্টি যদি হয়, তাকে নামতে চাবে রানওয়েতে, রানের থেকে ছিটকা ফেলা দিবে পাশ থেকে, এটাকে ক্রস উইন্ড বলে, ক্রস উইন্ড। এনিওয়ে, উইন্ড একটা ব্যাপক জিনিস নিরাপত্তার জন্য, এই জন্য কন্ট্রোল টাওয়ার এবং এখানে যারা আছে প্রত্যেকের জন্য এই জিনিসটা কিন্তু খুব দরকার। এছাড়া যে কোনো আহ, আহ, রান এয়ারপোর্টে এই ফায়ার ফাইটিং এর অনেক ডিভাইস রাখতে হয়, কারণ প্রতিটা প্লেনে যেই পরিমাণ ফুয়েল থাকে, আর ফুয়েলগুলি কিন্তু হাইলি ফ্লেমেবল, এটা পেট্রোলও না ডিজেলও না, এটা অকটেনের থেকেও অনেক রিফাইন, দাহ্য অনেক হয়। সুতরাং মানুষের জীবন মান মাল নিরাপত্তার জন্য ফায়ার ফাইটিং এর সব কিছু রেডি থাকে এই জায়গাটার মধ্যে। এই জন্য এয়ারক্রাফট রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটিং একটা ইউনিট সব সময় অন রেডি, প্রিপেয়ার্ড থাকে আর কি। এরোড্রাম তো আবার রিপিট করতেছে, এই যে এখানে আসছে, এটা আমি বলি, এটা এবারও দিছিলাম। অল এয়ারপোর্টস আর এরোড্রাম, বাট নট অল এরোড্রামস আর এয়ারপোর্ট। এয়ারপোর্ট আর এরোড্রামের মধ্যে পার্থক্যটা কি? এরোড্রাম হলো গিয়ে শুধু প্লেন উঠানামা করার জন্য, যদি এখানে একটা রানওয়ে থাকে, এটার নাম দিবে হলো এরোড্রাম। 50-60 বছর আগে সব রানওয়ে কিন্তু এরোড্রাম ছিল। তার মানে ফাইটার প্লেন উঠানামা করতো, কোনো যাত্রী উঠানামা করতো না। পরবর্তীতে যুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ এগুলি শেষ হয়ে যাওয়ার পর দেখা গেল রানওয়ে আছে কিন্তু যুদ্ধ বিমান তার উঠানামা করে না। তখনও সিভিলিয়ানদের জন্য যখন সার্ভিসটা আরম্ভ করলো, তখন বললো আরে লোকজন তো আসবে, লাগেজ নিয়ে আসবে, তখন টার্মিনাল দিল, তার থাকা খাওয়ার ব্যবস্থা দিল। এই একটা মানুষ আসলে পরে তার জন্য অ্যাসোসিয়েটেড অনেক কিছু দিতে হবে, তখন নাম দিল এরোড্রাম, না তখন নাম দিল এয়ারপোর্ট। এখনো কিছু আর্মিদের জন্য পারপাসফুলি এরোড্রাম আছে, কিন্তু সেই এরোড্রামগুলি কিন্তু এয়ারপোর্ট না। এয়ারপোর্ট হতে গেলে প্যাসেঞ্জারের যত রকম টিকেট, লাগেজ হ্যান্ডলিং করার জন্য, অ্যাক্সেস ফ্যাসিলিটি দেওয়ার জন্য যা যা হবে, টোটালটাকে মিলিয়ে বলা হয় এয়ারপোর্ট। এই কথাটা জাস্টিফিকেশনটা দিবা। যেমন মিলিটারি এয়ারপোর্ট, এগুলি ডেফিনেটলি খুব ছোট জায়গার মধ্যে হয় এবং সবগুলি এরোড্রাম, খুব কম্প্যাক্ট এরোড্রাম, এটা খেয়াল রাখতে হবে। এবং এখন আরো আছে এয়ারক্রাফট ক্যারিয়ার, জানো তো মনে হয়, এগুলি হলো ফ্লোটিং
ফ্লোটিং তোমার একটা এরোড্রাম, একটা শিপের মধ্যে একটা এরোড্রাম বানায় ফেলে উঠানামার। তার মধ্যে কতগুলি ফাইটার প্লেন নেয়, নিয়ে এটাকে চালায়। এটার নামই হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। এবং এটা স্কি দেওয়া থাকে, অল্প রানওয়ের মধ্যেই উঠানামা করে। তো যুদ্ধ করার জন্য দূর দূরান্তে তুমি নিজের দেশ থেকে যখন প্লেন উঠানামা করবা, হাজার হাজার মাইল দূরে যেতে যেতে তো পেট্রোল শেষ হয়ে যাবে, তার মধ্যে আবার তুমি বম নিয়ে যাচ্ছ, পেলোড তো আছেই। তো সেই জন্য প্লেনকে ঘুরায় কি কি করে, শিপে করে। নামটা হয়ে যায় হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা হলো ফ্লোটিং, একটা মোবাইল, এটা একটা এ। আর এখানে তো বলা হয়েছে হেলিকপ্টার তো আগেই বলা হয়েছে। হম এই যে এগুলি হলো আর্মিদের, দেখছো কি বড় বড়, তার পেটের ভিতরে কত যে নেয়, এই জায়গা জেনে রসদ নেয়। তো এই যে হলো এয়ারক্রাফট ক্যারিয়ার গুলি, এই যে দেখছো এখানে একটা ছোট্ট রানওয়ে করে নিছে স্কি। এটা তো আকাশে উঠাইতে হবে, দৌড় দিয়ে এইভাবে আস্তে করে স্কি করে দিল, উঠে গেল। ওই ফাইটার গুলি একটু অন্য ধরনের। তো এটা একটা মোবাইল এয়ারপোর্ট বলতো, এয়ারপোর্ট বলা যাবে না, এরোড্রাম বলা যেতে পারে আর কি। হম এটা হলো মোবাইল ফ্লোটিং এয়ারবেস। এই যে এগুলি পুরো পৃথিবীতে এখন খুব জনপ্রিয়। এবং এই যে দেখো এখানে এত ছোট জায়গার মধ্যে উঠানামা করে কিভাবে, ফাইটার গুলিও ভার্টিক্যালি। যেটার নাম হলো উপরে বইলে আসা হয়েছে STOVL। আমি যদি অ্যাব্রিভিয়েশনটা ফুল ফর্ম লিখতে দেই, তখন তুমি বলবা শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং। আগে স্টল শিখছিলা, ভি দেখো নাই। স্টলটা কি ছিল? শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ছিল স্টল। তার আগে একটা ভি বসলো, তার মানে হলো ভার্টিক্যাল ল্যান্ডিং করবে। দেখো এই যে প্রোপেলারটা, যদি এটা সমান্তরাল থাকে এইটার সাথে, তখন সামনের দিকে আগায়। এখন প্রোপেলারটাই ঘুরাই ফেলছে, নামতেছে এই কারণে। সো এগুলি স্পেশাল পারপাস বিল্ড, এগুলি হচ্ছিল প্লেন, যেগুলি একদম খাড়া উপরে উঠে যায়। এই যে দেখো বোর্ডিং ব্রিজ, এবং এটা কয়টা বোর্ডিং ব্রিজ দিছে দেখছো, একটা দুইটা তিনটা, খেয়াল রাখো কিন্তু। তার মানে এটা হলো 380 পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাবল ডেকার প্যাসেঞ্জার। এই যে দেখো এখানে এক সেট জানালা দেখা যায়, ওখানে এক সেট জানালা দেখা যায়। তাহলে প্যাসেঞ্জারকে নিচতলা দিয়ে দোতলায় তুলবে, দরকার কি? আন্তর্জাতিক এয়ারপোর্টগুলি সেবা দেওয়ার জন্য দুই লেভেলে এটা বোর্ডিং ব্রিজটা দিয়ে দেয়। আর এখানে হয়তো লাগেজ তোলার জন্য, অথবা পাইলটদের জন্য, অথবা এই সামনেই থাকে হচ্ছে হলো বিজনেস ক্লাস। এরা এক্সক্লুসিভলি এখান দিয়ে উঠে গেল, জনসাধারণ এখান দিয়ে উঠলো, খুব তাড়াতাড়ি উঠানামা। এখানে 400 জনের উপরে নাকি 800 জনের উপরে প্যাসেঞ্জার যেতে পারে, 800 জন। তাহলে এত 800 জন উঠানামা চারটিখানি কথা। সেই জন্য মাল্টিপল বোর্ডিং ব্রিজ, এগুলি হলো সাপোর্ট। এখন কোথাও কোনো এয়ারপোর্টে যে যদি ও যায়, যে শোনে যে না ওদের একটা বোর্ডিং ব্রিজ আছে, তখন কি বলবে, ভাই দাঁড়ান, লম্বা লাইন নেন, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। মুখে মুখে বলবে ও এই টার্মিনালটার মধ্যে কোনো ফ্যাসিলিটি নাই। ওখানে দুবাইতে গেছিলাম, হামাদ এয়ারপোর্টে কি সুন্দর, আধা ঘন্টায় 800 জন নেমে গেছে কিভাবে, তিনটা বোর্ডিং ব্রিজ দিয়ে। হুম তার মানে কি, 7 স্টার হোটেল, 5 স্টার হোটেল, 2 স্টার হোটেল, এক একই রকম অ্যাক্টিভিটি, কিন্তু লেভেল অফ সার্ভিসটা কিন্তু অনেক উন্নত মানের হয়। এই জন্য এগুলিকে বলা হয় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট। এরা একটা দিয়ে উঠানামা করাচ্ছে, শুধু তাই না, ওই যে দেখো একটা লাগাই দিছে, একটা স্টেয়ারও লাগাই দিছে। তার মানে বোঝা যাচ্ছে নিম্নমানের এটা, তার স্ট্যান্ডার্ড। উঠানামা করতেছে, এখানেও করতেছে, এখানেও করতেছে, কিন্তু নাই আর কি। তারপরে এই যে এটা ডলি বলে, ডলি। ডলি মানে হচ্ছে হলো প্লেনের বডির মধ্যে এই জিনিসটা কার্গো, অথবা তোমার খাওয়া দিবে,
বা তুমি কিছু নিয়ে যাচ্ছ বিদেশে ফ্রেট হিসাবে, এইগুলি কাটা থাকে, কারণ প্লেনের তলাটা দেখো গোল। হ্যাঁ, এই জন্য ফিট করার জন্য এটা কেটে দেয়। এই যে দেখো, এটা হলো হাফ, এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে। এবং এগুলি উঠানামা করার জন্য দেখো কত সুন্দর সুন্দর, এই যে আমাদের বাসের এখন নিচে দিয়ে দেয় না কার্গো, এরাও কিন্তু এই প্লেনের নিচে এই যে এটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। এগুলি হলো গ্রাউন্ড সার্ভিস। এই যে এগুলি হলো, এই যে কতগুলি ভেহিকেল, এগুলি বলা হয় পুশব্যাক ট্রাক অথবা টোবার। তার মানে প্লেন রানওয়েতে ভালো চলতে পারে। এত বড় গাড়ি যখন টার্মিনালের কাছাকাছি হয়, তার কন্ট্রোলটা অনেক সময় থাকে না। সেই জন্য তখন এই এর টাইনা নেয়, যে এই গাড়িগুলি ওর সাথে লাগাই দেয়। গাড়ি যেখানে যায় প্লেনও এখানে আসে, প্লেন চালাইতে হয় না। তো এই ফ্যাসিলিটিগুলি যেখানে থাকে ওগুলি অনেক নিরাপদ হয়। টাকা পয়সা নেয় কিন্তু পাইলটরা পছন্দ করে। হুম। এই যে এইগুলি সুন্দর সুন্দর ভাবে ফ্যাসিলিটি দেয়, তারপরে ফুয়েলিং হচ্ছে, পাওয়ার দিচ্ছে। ফুয়েলটা কোত্থেকে আসতেছে? মাটির নিচ থেকে আসতেছে। আমাদের এতদিন কিন্তু ফুয়েল দেওয়ার জন্য একদম মোটা যমুনা, মেঘনা পেট্রোল আছে না, কাছে চলে যেত, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাইলট দেখলে ভয় পায়, কারণ আর ট্রাকে যদি আগুন লাগে, তা আমিও তো গেলাম। এখানে ট্রাকটা আসছে হলো পাম্প করার জন্য, তেলটা আছে গ্রাউন্ডে। এই যে, তারপরে হলো একটা সার্ভিস দিয়ে ফেলে, টয়লেটের মধ্যে অনেক কিছু তো উপর থেকে তো আর কিছু ফেলানো যায় না, তো জমা থাকে, এগুলি ক্লিন করতে হবে না। এই যে ল্যাবরেটরি ফ্যাসিলিটি বলে, টয়লেটের যত ওয়েস্ট আছে, মানুষ যা খাইছে ছাড়ছে সব কিছু পরিষ্কার করে নিয়ে যায়, এটা একটা সার্ভিস। এগুলি সাধারণত থাকতে হয়। দেন সেজন্য না থামার পর সামনে চলে না যায়, এই যে দেখো, এটাকে চক বলে। এনিওয়ে, হেলিপোর্টটা তো আমরা আগেই বলছি। হেলিপোর্ট এয়ারপোর্টের মতনই, খেয়াল রাখবা। তাহলে এয়ারপোর্টে যেমন অ্যারোড্রাম ছিল, হেলিপোর্টে থাকবে হলো হেলিপ্যাড। তার মানে আমি যদি কম্পেয়ার করি, অ্যারোড্রাম এয়ারপোর্ট, হেলিপ্যাড হেলিপোর্ট। পোর্ট মানে একটু বেশি ফ্যাসিলিটি, হেলিপ্যাড মানে উঠানামা। এই যে এটা হেলিপ্যাড অথবা হেলিড্যাক, কিন্তু এটা হলো হেলিপোর্ট। দেখো কি আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা এই জায়গায় আহ হেলিপ্যাড পার্কওয়ে আছে আছে। স্যার। না হেলিপ্যাড না, হেলিপ্যাড এখানে, এগুলি দাঁড়ায় আছে, পার্ক করে আছে। এই তার মানে পার্কিং ফ্যাসিলিটি আছে মাল্টিপল। দেন উঠানামার একটা স্ট্যান্ডার্ড, এটা হলো উঠানামার জায়গা, এইচ লেখা থাকতে হবে। দেন এই যে যাত্রীদের জন্য উঠানামার ব্যবস্থা আছে, লাগেজ টাগেজ আছে। হ্যাঁ, তার মানে এই যে ফ্যাসিলিটি, পার্কিং ফ্যাসিলিটি আর যাত্রীদের জন্য টার্মিনাল থাকলো, এইটা নিয়ে হলো হেলিপোর্ট। আমার যদি এরকম থাকতো, এখানে পার্কিং করবা কোথায়? এই জায়গায় পার্কিং করবে কোথায়? একটা গেলে আরেকটা সার্ভিস দিবে, যাত্রীরা থাকবে কোথায়? তো তার মানে কোনোভাবে এই র্যাম দিয়ে উঠায়া, ভাই না তাড়াতাড়ি উঠেন এই। সো এটা হলো বেয়ার মিনিমাম, এটাকে বলা হবে হেলি প্যাড অথবা হেলিড্যাক। আর এগুলি হলো যে বিল্ডিং এর উপরে হেলিপ্যাড থাকবে, লিফট দিয়ে উঠা কয়েকজন বিজনেসম্যান নারায়ণগঞ্জে যাবে, বিদেশ থেকে আসছে, বাস বিল্ডিং এর রুফটপ টু রুফটপ চলে গেল। জি স্যার, ওই যে বসুন্ধরা আছে স্যার, বিল্ডিং এর উপরে স্যার। এগুলি সাধারণত প্রথমে করতে হয় হসপিটালে, হসপিটালের টপে। আমাদের এখানে আছে, এখন আস্তে আস্তে করছে এটা, কারণ মানুষকে তাড়াতাড়ি যান ইউনাইটেড জলদি, হসপিটালে আছে স্যার। হ্যাঁ থাকতে হবে এগুলি। তো এনিওয়ে, এগুলি পেশেন্টের জন্য, পুলিশ যদি কোনো মিশনে যায় অথবা রেস্কিউ ফায়ার ফাইটিং এ যায়, এইসবের জন্য এটা সাধারণত প্রোভাইড করতে হয়। হুম। এবং লাইটিং এটা আমরা পরে দেখব।
এই লাইটিংটা হলো অনেক ডিটেইলের ব্যাপার, এটার জন্য একটা চ্যাপ্টারই আছে, তোমরা দেখবা। সো এখন আমি যেটুকু পড়াইলাম তোমাদের, এই হেলিপোর্ট, এই যে এরোড্রাম, এয়ারপোর্ট, এই যে এরোড্রাম, এয়ারপোর্ট, আর উইন্ডশক, আর এয়ারপোর্ট ডেজিগনেশন। তাহলে কি হইলো? এয়ারপোর্ট ডেজিগনেশন, এরপরে হইলো উইন্ডশক জিনিসটা কি, এরপরে হলো গিয়ে এরোড্রাম এবং এয়ারপোর্ট কি, হেলিপ্যাড এবং হেলিপোর্ট কি। এন্ড এখানে এই জায়গাটার মধ্যে লেখা ছিল যে স্টল জানতাম, স্টল আর স্টবল, ভি একটা অতিরিক্ত থাকবে, এটার কি জিনিস। তা আমি প্রশ্ন তৈরি করতে থাকি, তোমাদেরকে আরেকবার যারা পরে জয়েন করছো যায় বলছি, বাবা। আরেকবার বলছি তোমাদের, এখন আমি চ্যাট বক্সে প্রশ্ন দিয়ে দিব, প্রশ্নটা তোমরা দেখবে।